নাহিদ আর আসিফের রুম পুরা গেল। তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। এবং এর আগে সচিব ওয়াজেদ জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে, নাহিদ যেটার দায়িত্বে এখন। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য স্যাবোটাজ আছে কিনা। চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোন সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। জুলাই আগস্টের পরিবর্তনের পরে এই কলকাতা নিয়ে যাওয়া আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে। ফেনী নদীর ওই পারে আমাদের কেটে দিবে, কেটেই অংশ নিয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে, চিটাগংয়ের পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট এনি কস্ট। বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোন সীমান্ত থেকে এসে চট্টগ্রামের 1 ইঞ্চি মাটিতে হাত দেবে, তাদের কারো চোখ থাকবে না, হাতও থাকবে না। খুব পরিষ্কার আমাদের বক্তব্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না। এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে। কৌটল্যের কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পচা নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন, অনেকবার ভেবে দেখা উচিত। তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার। এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যু বেস পলিটিক্স করছি, কিন্তু আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। চট্টগ্রামবাসীর সাথে আমাদের এই পজিশন একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই, এই লড়াইটা হচ্ছে আগামী দিনের রাজনীতি। বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয়, পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না। যেই বস্তা পচা রাজনীতি চলছে, যে রাজবংশের রাজনীতি চলছে, যেই মুরব্বীদের 60-এর দশকের সফটওয়্যার দিয়ে চলছে, 60-এর দশকের সফটওয়্যার দিয়ে 2024-এ এআই বানাইতে পারবেন না। আপনি মহাকাশে যেতে পারবেন না, আপনি সিলিকন ভ্যালিকে কম্পেয়ার করতে পারবেন না। অতএব সেই বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ইনোভেটেবল রিয়েলিটিতে পরিণত হয়েছে, একটা অনিবার্য বাস্তবতা। এবং সেখানেই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করছি যে নতুন রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন। নতুন এই ইস্যুভিত্তিক রাজনীতি হচ্ছে আপনার জীবনের রাজনীতি। আপনার ভোগান্তি কিভাবে কমবে সেটা নিয়ে আমাদের রাজনীতি, আপনার নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আমাদের এই রাজনীতি। 16 ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন 16 ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন। এই টুইটে উনি বলেছেন যে 71 সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন। এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই, বাংলাদেশের মুক্তির লড়াই নাই। এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে, অনলাইনে, সেই মিটিংয়ে ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সেরিমনির পিকচার দেয়া আছে। 16 ডিসেম্বরের রেসকোর্স ময়দানের যে ছবিটা, যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে। এবং এর বাইরে তো আপনারা রেগুলার টকশো দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায়, ফেনী নিয়ে যায়, চট্টগ্রাম বন্দর নিয়ে যায়, মংলা নিয়ে যায়, এই আলোচনা চলছেই আর কি। এইসব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না। আমাদেরকে 53 বছর ধরে বলা হয়েছে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয়। তার মতো করে বুঝতে হয় যে কে আমার শত্রু, কে আমার মিত্র, আগামী বাংলাদেশের রক্ষা কবচের জন্য কারা লড়াই করবে, কারা করবে না, কারা দেশ বিক্রি করে দেবে, কারা বিক্রি করবে না। এটা প্রত্যেক জেনারেশনের ফাইট। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকার এবং ভারতের সরকারের সাথে যে 7 দফা গোপন চুক্তি হয়েছে, সেখান থেকে বাংলাদেশের মনস্তত্ত্বটা বুঝতে হবে যে ভারত আমাদেরকে কিভাবে দেখে। এবং দয়া করে, আমি আজকে ব্রিফিং এর সময় বাড়াবো না, অনলাইনে গিয়ে আপনারা সেই 7 দফা চুক্তিটা পড়বেন দয়া করে।
এবং দেখবেন এই 7 দফা চুক্তি পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ নামক কোনো স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো পরিকল্পনা 71 সালের অক্টোবরে ছিল না বলেই ডিসেম্বর মাসে জেলায় জেলায় ভারত ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে। 16 ডিসেম্বর পরে বাংলাদেশের অলমোস্ট সকল থানার দায়িত্ব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে এবং যে 19টা জেলা ছিল 19 জেলার ডিসিকে নিয়ে ভারতের তখনকার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করছে কলকাতায় যে কে কোন জেলার দায়িত্ব নেবে এবং কিভাবে দায়িত্ব নেবে। আপনারা তখনকার আমলাদের বই পড়েন, আসাফুদ্দৌলার লেখা পড়েন, তারপরে ডক্টর কামাল সিদ্দিকীর লেখা পড়েন, তারপরে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামসুল হুদা সাহেবের লেখা পড়েন। ওনারা একদম তালিকা সহ দিয়ে দিয়েছে যে সেখানে একদম স্পেসিফিকলি একটা এক্সাম্পল দিয়ে আপনার মোমেন শাহিতে ধরেন 14 ডিসেম্বর PK ব্যানার্জি পশ্চিম বাংলার একজন অ্যাডমিন ক্যাডারের অফিসার, সেন্ট্রাল IAS অফিসার, তিনি সার্কিট হাউসে ভারতীয় সৈন্য সহ উঠে ওখানকার ডিসিকে ডেকেছেন দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য। আমরা কি বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছিলাম অন্যের কলোনি হওয়ার জন্য? আমার মুক্তির লড়াইটা কোথায়? ওই টুইটে কি আমার 70,000 যোদ্ধা যে যুদ্ধ করেছে, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, তার কন্ট্রিবিউশন কোথায়? আমার যে হাজার হাজার শহীদ আছে তাদের লড়াইয়ের অবদানটা কোথায়? তাহলে আমার মুক্তির লড়াই দিয়ে আমাকে কিভাবে দেখা হচ্ছে? এই জন্য আমি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতির ক্রিটিক্যাল হওয়ার পরেও আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের এই জায়গাটাকে আমি বারবার তার অবদান স্বীকার করেছি যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে 71-এ, আর 72-এর 10 জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে। লন্ডন থেকে ফেরার পথে সে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে, আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞ আপনাদের প্রতি, কিন্তু আপনার সোলজার উজ্জ্ব করতে হবে। ভারতের রিপিটেড প্রেসারের পরেও সে এই জায়গায় মাথা নত করে নাই এবং 72 সালের 12ই মার্চ ফেয়ারওয়েল কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সোলজারদেরকে বিদায় দেওয়া হয়েছে এবং এন্ড অফ মার্চ এবং আর্লি এপ্রিল লেগে গেছে ভারতের সোলজাররা বাংলাদেশ ছাড়তে। এবং ছাড়ার পথে কি হয়েছে আপনারা দেখেছেন, যদি হিস্ট্রি কেউ পড়ে থাকেন, হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। মেজর জরিরের লেখা পড়েন, একে খন্দকারের লেখা পড়েন, আপনারা এগুলো পাবেন, আমি ডিটেলসে যাব না। তো সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে, প্রত্যেকবার 16 ডিসেম্বর আসলে আমাদেরকে মনে করায় দেওয়া হয় যে আমি তোমার দেশ স্বাধীন করে দিয়েছি। এটা আমার আত্মমর্যাদার সাথে যায় না, কারণ আমিও লড়াই করছি, আমার হাজার হাজার লোক লড়াই করছে, আমার হাজার হাজার মানুষ, আমার বাপ চাচারাম আমারা শহীদ হয়েছে। তাহলে আপনি আমাকে সাহায্য করছেন, এই জন্য তো আমি কৃতজ্ঞ। আপনাদের অফিসারদেরকে তো বাংলাদেশ রাষ্ট্র পুরস্কারও দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। আপনি কতদিন ধরে ঋণ শোধ করলে আমার ঋণ শোধ হবে, কতবার বললে পরে আমার কৃতজ্ঞতা শোধ হবে? সেই জায়গাতে আমরা বলেছি যে 16 ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালিত হতে পারে। আর একটা বিষয় দেখেন, সেই জায়গাতে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না। ফাইন, ইন্ডিয়ান সোলজারের কাছে আপনি সারেন্ডার করেন, ওসমানী পাশে বসা থাকলে কি ক্ষতি হইতো? সারা দুনিয়াতে অ্যালাইড ফোর্স সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সারেন্ডার সেরিমনি দেখেন, অ্যালাইড ফোর্সের কমান্ডাররা একসাথে বসে আছে। হোয়াটস রং উইথ ইট? জেনারেল ওসমানী সিলেট থেকে ফ্লাই করেছেন, ঢাকাতে আসবেন, তার হেলিকপ্টার ধরে গুলি করা হয়েছে, উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছে, ভাগ্যিস মরে যান নাই। কেন এটা করতে হবে? এইসব কারণে আমি বলেছি যে এটা আমার মুক্তির লড়াই একটা বড় জায়গা, কিন্তু এই ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদের স্ট্রং পজিশনের কারণে 72 সালের মার্চ এপ্রিলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। তো সেজন্য আমি বলছি যে তর্কের উপরে ভিত্তি করে এইটা আলোচনায় আসা দরকার, কারণ রাষ্ট্র সাপেক্ষে আমি তো মীমাংসিত বিষয় দেখতে পাচ্ছি না এখানে, কারণ আমার মুক্তির লড়াইটা তো শেষ হয় নাই।